সভাপতি সবার পরিচিত মাননীয় রাহুল দা, কেন্দ্রের সরকারের সম্মানীয় মন্ত্রী রাজস্থান থেকে এসেছেন মাননীয় অর্জুন মেঘওয়ালজি। মাননীয় মেঘওয়ালজির জন্য একবার জোরে হাততালি দিন সবাই। উনি 7 দিন ধরে এখানে আছেন, দুর্গাপুরের এক একটি কারখানা ঘুরে দেখছেন যাতে খোলা যায়। আজকেও ডায়াসে এসেছেন, তাকে আমরা সম্মানিত করেছি। হাততালি দিন আরেকবার। আমার মনে হয় মেঘওয়ালজি রাজস্থান থেকে এসেছেন, ওখান থেকে গরমটা নিয়ে এসেছেন এখানে। রাজস্থান কি গরমি यहाँ आपके साथ आ गया है, তো আমরাও ঠান্ডা করে দেবো এখানে। আপনারা দিন রাত যেভাবে পরিশ্রম করছেন, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ঘুরে প্রচার করছেন, রোড শো করছেন, তাতে গরমটা বেড়ে গেছে। কিন্তু এটাও ঠিক, ভারতীয় জনতা পার্টি এখানে অনেকের গরমকে ঠান্ডা করে দিয়েছে পশ্চিমবাংলায়। এই গরমও ঠান্ডা করে দেবে ভোট আস্তে আস্তে। তো আজকে আমাদের মাননীয় বিধায়ক আছেন লক্ষণ দা, জেলা সভাপতি অভিজিৎ দা, জেলার যিনি ইনচার্জ কৃষ্ণ ঘোষ, কো কনভেনার লক্ষ্মীকান্ত সাউ, জেলা প্রদেশের অন্যান্য নেতৃবর্গ, তাদের পরিচয় হয়ে গেছে, আমি ওদিকে যাচ্ছি না। মাননীয় অমিত শাহজি, যার ভাষণ শোনার জন্য আমরা এই গরমের মধ্যে উপস্থিত হয়েছি, তিনি কৃষ্ণনগর থেকে হেলিকপ্টারে যাত্রা শুরু করে দিয়েছেন। কয়েক মিনিটের মধ্যে এখানে পৌঁছে যাবেন। তাকে আমরা আসতেই ওনার ভাষণ শুরু হয়ে যাবে, কারণ তারপরের প্রোগ্রামে যেতে হবে। বন্ধুগণ, আজকে রোদ নাই, কিন্তু যতক্ষণ না ভোট হচ্ছে আমাদের কষ্টের শেষ নাই। আমরা জানি প্রত্যেক বছর কোনো না কোনো ইলেকশন থাকে এই গরমের সময়। তাই যেদিন থেকে আমরা রাজনীতিতে এসেছি, প্রতি বছর গরমের সময় ইলেকশন লড়ি। পঞ্চায়েত হোক, মিউনিসিপালিটি বা কর্পোরেশন হোক, বিধায়ক হোক, সাংসদ হোক, সব নির্বাচন এই সময় হয়। তো আমরা সিজন হয়ে গেছি, গরম এলে ভোট হবে এটা আমরা জানি। রাজনৈতিক পার্টির কাছে ভোট হচ্ছে সবচেয়ে বড় উৎসব আর সবচেয়ে বড় পরীক্ষা। আমরা উৎসব হিসাবে নিয়েছি এই রাজনীতিক এই ইলেকশনকে, আর এই পরীক্ষায় আমরা পাস করব, ভালো নম্বর পেয়ে পাস করব। কি পাস করব? তো গত বছর আপনারা লড়াই করে, গত 5 বছর আগে লোকসভা নির্বাচনে দুর্গাপুরের মানুষ সবচেয়ে বেশি লিড দিয়েছিল, তাই বর্ধমান দুর্গাপুর সিট আমরা জিতেছিলাম। ওদিকে কম ছিল, তাই মার্জিন কমে গেছিল। এবারে বর্ধমান বলেছে ওখানকার 4টে সিটি লিড দেবে, তাই দুর্গাপুরের মানুষ, পূর্ব আর পশ্চিম আর গলসি, এই 3টে বিধানসভা যা লিড দেবে এ পুরোটাই আমাদের সঙ্গে যুক্ত হবে, একটা ভোটও কম হতে দেব না। আপনারা যদি 1 লাখ লিড দেন তাহলে 1 লাখের বেশি লিডে জিতবো। আপনারা যদি 1.5 লাখ লিড দেন, 1.5 লাখের বেশি লিড নিয়ে জিতবো। তার সঙ্গে বর্ধমানের 4টে, বর্ধমান উত্তর, বর্ধমান দক্ষিণ, মন্তেশ্বর এবং ভাতারও যুক্ত করবে। ওখানকার কর্মীরা দিনরাত পরিশ্রম করছেন। আমিও প্রায় বেশিরভাগ গ্রামে পৌঁছে গেছি। সাংসদ নির্বাচনে লোকে বিধানসভা ঘুরে, লোকে ব্লক অবধি যায়, কেউ কেউ মন্ডল যাওয়ার চেষ্টা করেন। আমি সব মন্ডল প্রায় ঘুরে নিয়েছি, সব পঞ্চায়েত ঘুরে নিয়েছি, এবারে সব গ্রামে যাওয়ার চেষ্টা করছি। আপনাদের মধ্যে অনেকে এসে বলেছেন, দাদা ওই গ্রামটা যাওয়া হয়নি, ওই পাড়া বাজারটা যাওয়া হয়নি। আমি আজকে সকালে পুরো আমলাজোড়া যে অঞ্চল আছে তার মধ্যে 8-10টা গ্রাম ঘুরে এসেছি। গতকাল ভাতারে 13-14টা গ্রাম ঘুরেছি বিকাল থেকে রাত্রির পর্যন্ত। সেই জন্য প্রত্যেকটি গ্রাম কমসে কম 2-3টে বুথ আছে, সব গ্রামে আমি পৌঁছবো। আগামী 4-5 দিন সকাল 6টা থেকে রাত 10টা অবধি আমি প্রবাস করে সমস্ত গ্রামে যাওয়ার চেষ্টা করব। সেজন্য প্রত্যেকটি গ্রামবাসী তাদের ক্যান্ডিডেটকে দেখতে পাবেন। আপনারা বলুন যে এরকম কোনো ক্যান্ডিডেট নাই যে গ্রাম পর্যন্ত যায়, আমাদের ক্যান্ডিডেট গেছে। আর লোক বলেই দিচ্ছে দাদা আপনি জিতবেন। আমি জিজ্ঞেস করেছি এর আগে আপনার গ্রামে কোনো এমপি এসছে, বেশিরভাগ গ্রামের লোক বলেছে না আমরা কোনোদিন এমপি দেখিনি। তো আজ আপনারা যেরকম পরিশ্রম করছেন আমিও পরিশ্রম করছি। আমরা এই যে জেতা সিট গতবারে আপনারা জিতিয়েছেন, এবারে জিতবো তো বটেই, এবার মার্জিন বাড়াতে হবে। আর সে মার্জিন এমন হবে ওই মাথায় মাথায় নয়, পশ্চিম বাংলার যে 2-1টা সিটে সবচেয়ে বেশি মার্জিন হবে সেটা হবে বর্ধমান দুর্গাপুর সিট। কি হবে? তো
তার জন্য প্রত্যেকটি বাড়ির দরজায় আমাদের যেতে হবে। সে গত নির্বাচনে কাকে ভোট দিয়েছে দেখার দরকার নেই। এবারের নির্বাচন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি মানুষকে দিয়ে যান, কোনোদিন কিছু চাননি। তিনি চেয়েছেন, কি চেয়েছেন? 370 সিট চেয়েছেন বিজেপির পদ্মফুলে, আর 400 সিট চেয়েছেন ইন্ডিয়া। তো গতবারে 303 সিট আমরা দিয়েছিলাম, তার মধ্যে বর্ধমান ছিল। 370 যদি দিতে হয়, প্রথম বর্ধমান জিততে হবে, তারপরে বাকি যেগুলো জিতিনি আমাদের আশপাশে আছে, এখানে আরামবাগ আছে, পূর্ব মেদিনীপুরের সিট আছে, বীরভূম আছে, এ সমস্ত সিটও জিততে হবে। তবে পশ্চিমবাংলাকে মাননীয় অমিত শাহ, যিনি 10 বছর ধরে সভাপতি হয়ে এই রাজ্যে বারে বারে এসে সংগঠন দাঁড় করিয়েছেন, তিনি আজকে বর্ধমান দুর্গাপুরে আসছেন। তার যে টার্গেট আছে 35 সিট, সেই 35 সিটের কাছে আমাদের পৌঁছতে হবে। তাহলে এটা জেতার সঙ্গে সঙ্গে বাকি সিটও জিততে হবে। সেই জন্য আমাদের দায়িত্ব, যারা এই লোকসভার ভোটার, আমরা আমাদের নিজের বুথে লিড দেবো, নিজের বিধানসভায় লিড দেবো, মন্ডলে অঞ্চলে লিড দেবো, তবে গিয়ে এটা সম্ভব হবে। তাই বন্ধুগণ, গত কদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী বর্ধমানে এসেছিলেন, আপনারা অনেকেই ওখানে গেছিলেন। তিনি বলে গেছেন কি করতে হবে, কি হচ্ছে। আর তার কদিন পরে মাননীয় গৃহমন্ত্রী এখানে আসছেন। বর্ধমান দুর্গাপুরকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। মাননীয় মিঠুন চক্রবর্তী এসেছিলেন, এখানে ডায়াসে বসে আছেন ইন্দ্রনীল ঘোষ, মাহফুজা খাতুন, এরকম বহু প্রদেশের নেতা নেত্রী, তারা এখানে উপস্থিত থেকেছেন, সেদিনও এসেছিলেন। উদ্দেশ্য একটাই, আমরা গতবার অল্প ভোটে জিতেছিলাম, তাই ওনারা ভাবছেন বোধহয় দুর্গাপুর বর্ধমানের লোকেরা জিতবে কি জিতবে না, আমরা যাই একটু সাহায্য করতে। আমি ওনাদের বলে দিচ্ছি যে আমরা আগে ঠিক করে নিচ্ছি, 1000 নয়, লাখের বেশি ভোটে জিতবো। আর আপনারা এসছেন বলে সে লিডটা আরো বাড়বে। আপনাদের সহযোগিতা, আপনাদের উপস্থিতি আমাদের উৎসাহকে বাড়াবে, যাতে লাখের লাখের উপরে আমাদের মার্জিন চলে যায়। বন্ধুগণ, আমি যখন দুর্গাপুরে জায়গায় জায়গায় যাচ্ছি, অনেকে আমাকে জিজ্ঞেস করছেন, দাদা কারখানা খুলবে কিনা। আমি জিজ্ঞেস করেছিলাম, কারখানাগুলো বন্ধ করলো কে? কেন্দ্র সরকারের কারখানা কিছু বন্ধ আছে, কিছু ঢুকছে। 20 বছর 30 বছর ধরে এই রোগ ধরেছে, বিজেপি ক্ষমতায় ছিল না তখন। যারা ঝান্ডাবাজি করেছে, চলবে না চলবে না, বন্ধ করো বন্ধ করো, সেই সিপিএম আজকে কোথায় কোথায় লাল পতাকা? আজকে তারাও নিশ্চিহ্ন হয়ে গেছে, এখানকার কারখানাও বন্ধ হয়ে গেছে, ধোঁয়া ওঠে না। সেই একই রোগটা ধরেছে টিএমসি কে, কারখানার সামনে বসে তোলাবাজি করা, শ্রমিকদেরকে টাকা নিয়ে চাকরিতে ঢোকানো। গত 21 নির্বাচনের পরে আমাদের বহু কর্মীকে কারখানার কাজ থেকে ছাঁটাই করা হয়েছে। যারা কন্ট্রাকচুয়াল ছিল, যারা প্রাইভেট কোম্পানিতে ছিল, তাদের আই কার্ড খেড়ে নিয়ে ঢুকিয়ে বার করে দেওয়া হয়েছে। বলছে তোমাদেরকে ঢুকতে হবে না। তার মধ্যে বহু কর্মী আপনাদের মধ্যে বসে আছে। এর জবাব চাই। কালকে আমি সকালবেলা গেছিলাম ওখানে মর্নিং ওয়াক করতে, যেখানে কেমিক্যাল ফ্যাক্টরি আছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কেমিক্যাল ফ্যাক্টরি। কেন বন্ধ হয়েছে? কোয়ার্টারের পর কোয়ার্টার, খাঁ খাঁ করছে, কোনো লোক নাই। আমি বলে কোথায় নিয়ে এলে ভাই, লোকজন নাই? বলছে এই জন্য তো নিয়ে এসছি। দেখুন, যারা বলছে কেন কারখানা খুলছে না, সেই সিপিএম আর টিএমসি কেমিক্যাল কারখানা বন্ধ করেছে, কারেন্ট কেটে দিচ্ছে, লোকেরা থাকতে পারছে না। ডিপিএল দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড, এটাও রাজ্য সরকারের, আজকে সেটাও ধুঁকছে, এই বন্ধ হয় এই বন্ধ হয়। কে করেছে? বিজেপি তো রাজ্যে ক্ষমতায় ছিল না, এই সিপিএম করেছে, ঝান্ডাবাজি করেছে, ইউনিয়নবাজি করেছে। আজকে টিএমসি নেতারাও তাই করছে। অনেক সিপিএম এর নেতা লাল জামা ছেড়ে সবুজ জামা পরে টিএমসি তে ঢুকে পড়েছে। এখনো তোলাবাজি চলছে, এখনো পয়সা নিয়ে লোক ঢুকানো চলছে, আর ঢুকছে কারখানা। তো আপনারা ইউনিয়নবাজি করে বন্ধ করে দেবেন। ডজন ডজন নেতা, সবাই নেতা, কেউ কাজ করে না, প্রোডাকশন করে না, পুরো বেতন নেয়, চুষে খেয়েছে। বিদেশ থেকে টাকা নিয়ে সেখানে কারখানা করা হতো, এরা ইউনিয়নবাজি করে সেটাকে বন্ধ করতো। তাই বন্ধুগণ, এই যে ইউনিয়নবাজি, এই যে শিল্প বিরোধী নীতি, এটাকে আমরা তুলে ফেলবো। মমতা ব্যানার্জি কারখানা বন্ধ করে ক্ষমতায় এসেছেন। টাটার ন্যানো ফ্যাক্টরি প্রোডাকশন শুরু হওয়ার আগেই সিঙ্গুর থেকে তাড়িয়ে দিয়েছিলেন। সেই ন্যানো কোথায় গেছিল? গুজরাটে গেছিল। মাননীয় নরেন্দ্র মোদী তখন ওখানে মুখ্যমন্ত্রী ছিলেন। ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে
24 ঘন্টার মধ্যে তাদেরকে জমি দিয়ে দেওয়া হয়, রাস্তা বানানো হয়, বিদ্যুৎ দেওয়া হয়, সব সুবিধা দেওয়া হয়। আর এখানে 1000 কোটি টাকা খরচা করে 3 ফসলি জমিতে যে কারখানা হয়েছিল সেটা বন্ধ হয়ে গেল। শুধু বন্ধ হয়নি, উনি বলেছেন দিন ভোট দিন, আমাকে বন্ধ করে দিয়েছি, লোক ভোটও দিয়েছে। তো কারখানা বন্ধ করা মুখ্যমন্ত্রী তো কারখানা খুলবে না, সে তো বন্ধই করবে। তাই আজকে যান সিঙ্গুরে, চারিদিকে কাশবন দেখা যাচ্ছে। যেমন আমাদের এখানে ধান চাষ হয়েছে, ওখানে ধান হতো, আলু হতো, সবজি হতো, 3 বার ফসল হতো, সবচেয়ে উর্বর জমি পশ্চিমবাংলার, আজ কাশবন হয়ে আছে। দুর্গাপূজার সময় সাদা হয়ে থাকে। এবং সেই কারখানাকে ভেঙে ফেলার জন্য রাজ্য সরকার 200 কোটি টাকা খরচা করেছে। সেখানে বুলডোজার নিয়ে এসছে, হিটাচি নিয়ে এসছে, ভেঙে উপড়ে ফেলে দিয়েছে। কি না, আমরা জমি ফেরত দেবো চাষিদের। জমি তো ফেরত দিলেন, 1 গোছা ধান হয় না কেন, 1 কিলো সবজি হয় না কেন? কারণ নিচে পুরো পাথর, কংক্রিট, ইট আছে, সেটা সামলাতে পারেননি। মমতা ব্যানার্জি গিয়ে ওই ইটের উপরে সর্ষে বুনেছিলেন, যে সর্ষে চাষ করছি আমি। পরে এখন সর্ষের ফুল দেখছেন, সর্ষে হলো না, ধান হলো না, চোখে সর্ষের ফুল দেখছেন। এই শিল্প বিরোধী নীতির জন্য পশ্চিমবাংলা আজকে শ্মশান হয়ে গেছে। টিএমসি তাই করে, সিপিএম তাই করেছে, টিএমসি তাই করেছে। ভারতীয় জনতা পার্টি এই শিল্প বিরোধী নীতি চালাতে দেবে না। যেখানে রাজ্যে ক্ষমতায় আছি আমরা, সেখানে কলকারখানা, ব্যবসা বাণিজ্য চলছে। পশ্চিমবাংলায় প্রায় 50 লক্ষ ছেলে, কেউ লেবার, কেউ রাজমিস্ত্রি, কেউ ডেকোরেটর মিস্ত্রি, কেউ ওখানে ইঞ্জিনিয়ার, কেউ অন্য চাকরি করছে। এই 50 লক্ষ যুবক যুবতী বাংলা ছেড়ে চলে গেছে। চাকরি বাকরি ব্যবসা কিছু নেই, কারখানা নাই বলে। কোথায় গেছে? যেখানে বিজেপি রাজত্ব করছে। তাই বিজেপি এলে কারখানা হবে, বিজেপি এলে ব্যবসা হবে, চাকরি হবে, সবার ইনকাম বাড়বে। তা না হলে টিএমসি থাকলে আপনাকে ওই জোড়া ফুলের পতাকা ধরে মামানি মানুষ জিন্দাবাদ আর কাটমানি তোলা করতে হবে। বিজেপি কাটমানি বন্ধ করবে, বিজেপি তোলাবাজি বন্ধ করবে। আজকে বিক্রি করতে করতে চাকরি বিক্রি হয়ে গেল, রেশনের চাল বিক্রি হয়ে গেল। এখানে যত পুকুর আছে সব বুঝিয়ে বাড়ি হচ্ছে। দুর্গাপুর কর্পোরেশনের মধ্যে 7 দিনের মধ্যে বাড়ির প্ল্যান স্যাংশন হয়ে যাচ্ছে। কে করছে? টিএমসির নেতারা, ডিএমসির কন্ট্রাক্টররা, আর পেছন থেকে বড় বড় নেতারা তাকে হাত দিচ্ছে। আপনি বাড়ি করার জন্য দিন, মাসের পর মাস ঘুরতে হবে, যতক্ষণ না টাকা দিচ্ছেন প্ল্যান পাস হবে না। ফ্যাক্টরি হচ্ছে, মল হচ্ছে, সবাইকে ঘোরানো হচ্ছে, টাকা তোলা হচ্ছে। আর টিএমসির কন্ট্রাক্টররা যারা প্যানেলে আছে, 7 দিনের মধ্যে তাদের প্ল্যান পাস হয়ে যাচ্ছে, আর তার থেকে টাকা চলে যাচ্ছে। কয়েকজন লোক লুট করে খাচ্ছে, বাকিরা কিছু পাচ্ছে না। এই যে লুটের রাজত্ব, এটা আমরা বন্ধ করব। যারা গণতন্ত্রের কথা বলে, সেই টিএমসি দুর্গাপুর কর্পোরেশনকে 4 বছর ইলেকশন করেনি। এর আগের বার ইলেকশন হয়েছিল, বেশিরভাগ লোক ভোট দিতে পারেনি, ভোট লুট হয়ে গেছে। সকাল সকাল জোর করে জিতেছে, তাই আর ভয়ে ইলেকশনে যেতে চাইছে না। এবার কিন্তু লোকে ভালো করে ভোট দিয়ে তাদেরকে হারাবে। তাই 4 বছর নির্বাচন না করে লুট করে খাওয়া হচ্ছে। আমি আজকে গ্রামে বেরিয়েছিলাম, এই পাশের দিকে গোপালপুরের দিকে, মহিলারা এসে কেঁদে কেঁদে বলছেন, দাদা আমরা ভোট দিতে পারবো তো? আমরা পঞ্চায়েতে ভোট দিতে পারিনি, আমরা বিধানসভায় ভোট দিতে পারিনি, পার্লামেন্ট ভোটটা দিতে পারবো তো? কেন আজকে গ্রাম বাংলার মানুষ ভয় পাচ্ছে ভোট দিতে? কারণ এই যারা লুটতরাজ করছে, কাটমানি খাচ্ছে, এই গুন্ডারা পুলিশের সাহায্য নিয়ে গ্রামে গঞ্জে দাপিয়ে বেড়াচ্ছে, মানুষকে চমকাচ্ছে, ধমকাচ্ছে। এখনো যারা আমাদের সভায় আসছে, মিটিং আসছে, র্যালিতে আসছে, তাদেরকে চমকানো হচ্ছে, বাড়িতে ফোন যাচ্ছে, SMS যাচ্ছে যে বিজেপি করিস না, 2 মেয়ের মতো করে দেবো। আমিও বলতে এসছি, এখানে দিলীপ ঘোষ এসছে, অনেক গুন্ডা মস্তান দেখেছি, অনেক ছিচকে তোর দেখেছি, MP MLAদেরও দেখেছি। আমরা এর বিরুদ্ধে লড়াই করে এখানে জিতেছি MLA MP। আগামী নির্বাচন শান্তিপূর্ণভাবে করব। যেমন উত্তর বাংলায় 2 ফেজে হয়েছে, সেখানকার ভোটাররা ভোট দিয়েছেন। বর্ধমান দুর্গাপুরেও শান্তিপূর্ণ ভোট হবে। আপনারা খালি লোকদের বলুন যে আপনি সকাল সকাল গিয়ে লাইনে দাঁড়িয়ে নিজের ভোটটা দিন, বাকি আমরা দেখে নেব। এমন হারাবো, আর কোনদিন রিগিং করার চেষ্টা করবে না। কিছু পুলিশ অফিসার একটুখানি তামেদারি করছে, হয়তো ভয়ে করছে ট্রান্সফারের, কিংবা ভক্তিতে করছে যে টিএমসি থাকলে গরুর টাকা তোলা যাবে, বালির টাকা, কয়লার টাকা তোলা যাবে, ভাগ পাওয়া যাবে। হবে না।
এই বালি খাদান যেখান থেকে কোটি কোটি টাকা উঠছে, পরশুদিন ভাইপো এসেছিলেন, সব খাদান মালিকদেরকে বলেছে কত লক্ষ টাকা দিতে হবে বলে দিয়েছেন, এবং বলেছেন 2-3 লক্ষ ভোটে নাকি বর্ধমান দুর্গাপুরকে জেতাতে হবে টিএমসি কে। আমি বলছি স্বপ্ন দেখছেন? যদি বাড়াবাড়ি করেন, আমি জানি কারা কি করে, কোথার থেকে টাকা আনে, গরু কয়লা, কোথার থেকে বালি করে খাচ্ছেন। ঠিকই আছে, কয়লাতে একটু টাইট হয়েছে, বালিতে পুরো টাইট হবে। এবং শুধু তাই নয়, ইডি সিবিআই বসে নাই এখানে, তারা সব খবর রাখছে। অনেক লম্বা লিস্ট, দেরি হচ্ছে। সেই জন্য টিএমসি কে, ভাইপোকে, পিসি কে খুশি করার জন্য কিছু করবেন না। বিনা কারণে লোকের ভাত মারি না আমরা, কিন্তু যারা অবৈধভাবে বালি খাদান চালাচ্ছেন, টিএমসি কে পয়সা দিচ্ছেন, গুন্ডা পাঠাচ্ছেন ভোট করার জন্য, তাদের সাবধান হওয়ার জন্য বলে দিচ্ছি। কারণ দিলীপ ঘোষ দুদিনের জন্য আসেনি, 5 বছর এখানে থাকবে, সমস্ত হিসাবপত্র বরাবর করে যাবে। আমি অনেক গুন্ডা দেখে এসেছি, মাফিয়া দেখে এসেছি খড়গপুরে, জিজ্ঞেস করুন কি ব্যবহার করেছি, তারা কেন ভদ্রলোক হয়ে গেছে। এখানকার যারা মানুষকে চমকে ধমকে বালি পাথর কয়লার টাকা তুলে মানুষকে চমকাচ্ছে আর লুট করে খাচ্ছে, টিএমসি কে সাপ্লাই করছে, তাদেরকে বলে দিচ্ছি এই দাদাগিরিটা বন্ধ করুন। সাধারণ মানুষকে তাদের পয়সা নিয়ে তাদের চমকানো বন্ধ করুন। তা না হলে আমরাও জানি কাকে কিভাবে সিধা করতে হয়। যে উত্তরপ্রদেশ, বিহার থেকে আরম্ভ করে যে রাজ্যে ক্ষমতা আছে জিজ্ঞেস করে নি। বন্ধুগণ, এখানকার বহু কারখানা বন্ধ আছে, বারবার কথা হচ্ছে। আমাদের কেন্দ্র সরকার 2টি নতুন ফ্যাক্টরি, একটা পুরনো ডিএসপি, সেখানে 10,000 কোটি টাকার ইনভেস্ট করেছে যাতে মডার্নাইজেশন হয়, নতুন চাকরি হয়, লাভ হয়, তার কাজ চলছে। দ্বিতীয় হচ্ছে ডিভিসি, তার পুরনো প্ল্যান্ট ভেঙে ফেলা হয়েছে যেখানে বিদ্যুৎ তৈরি হতো। 9,000 কোটি টাকার বেশি দিয়েছে, যে টাকা দিয়ে নতুন প্ল্যান্ট তৈরি হবে, 800 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হবে এবং হাজার হাজার লোকের ইনকাম হবে, চাকরি হবে, দোকান হবে, ব্যবসা হবে, যাতায়াত ব্যবস্থা হবে, ট্রান্সপোর্ট হবে, যাতে নতুন করে দুর্গাপুর সেজে ওঠে। মাননীয় মন্ত্রী মেঘওয়ালজি আছেন, আমরা তিনি আসার সঙ্গে সঙ্গে তার সঙ্গে বসেছিলাম। এখানে একটা ফার্টিলাইজার ফ্যাক্টরি আছে, সার কারখানা, বহু বছর বন্ধ। ভারতবর্ষের 4টে বড় বড় সার কারখানা আমাদের সরকার খুলেছে, বিহারেও একটা, প্রোডাকশন শুরু হয়ে গেছে। আপনারা জানেন আমাদের কৃষকরা যাতে ভালো ফসল ফলাতে পারে, প্রধানমন্ত্রী সব সময় সচেষ্ট থাকেন তারা যাতে সার বীজ ঠিক সময় পায়, তাই বিদেশ থেকে ইউরিয়া আনতে হয়, অনেক ডলার খরচা করতে হয়। আমরা চাইছি আমাদের দেশে এখানে সার তৈরি হোক, যাতে আমাদের বাইরে থেকে ডলার খরচা করতে না হয়। তাই এই সার কারখানা যাতে নতুন করে শুরু হয়। মাননীয় মেঘওয়ালজি প্রাইম মিনিস্টার অফিসে কথা বলেছেন, তার প্রজেকশন শুরু হয়ে গেছে, অ্যাসেসমেন্ট শুরু হয়ে গেছে। কয়েক মাসের মধ্যে হয়তো আমরা ভালো খবর শুনবো যে সার ফ্যাক্টরি খুলতে যাচ্ছে। ঠিক সেরকম ডিভিসি যে ব্যারেজ, যার জলে আমরা স্নান, খাওয়া সব করি, জামা কাপড় কাচি, বাসন ধুই, এবং এইখানে যে সুন্দর ধান চাষ হয়েছে তা হয়। আমি বর্ধমানের গ্রামে গেছি, অনেক জমি খোলা পড়ে আছে, চাষ হয়নি ধানের। আমি জিজ্ঞেস করলাম ভাই কেন চাষ করেননি? বলছে ব্যারেজ থেকে জল আসছে না, তাই চাষ কমে যাচ্ছে আস্তে আস্তে। কারণ কি, এই ব্যারেজ এত বছর ধরে পলি জমতে জমতে, কাদা জমতে জমতে অর্ধেক জমে গেছে, অর্ধেক জল ধারণ ক্ষমতা কমে গেছে। তাই এদিকে চারিদিকে ফ্ল্যাট হচ্ছে, বাড়ি হচ্ছে, কারখানা হচ্ছে, তার জন্য জল লাগবে, আবার চাষের জন্য জল লাগবে। কি করে সম্ভব? এত মানুষ আসছে, খাওয়ার জন্য, স্নানের জন্য জল লাগবে। তাই সেই ব্যারেজকে ড্রেজিং করতে, পলি তুলতে হবে। মাননীয় মন্ত্রীজি ডিপার্টমেন্টে ফোন করে জানলেন যে আজ পর্যন্ত রাজ্য সরকার একবারও প্রপোজাল পাঠায়নি, যেটা ড্রেজিং করার দরকার আছে। এত টাকা খরচা হবে, তাহলে এত জল ধারণ ক্ষমতা বাড়বে। আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার, সে লেফট হোক আর রাইট হোক, কেউ প্রপোজাল পাঠায়নি। সেই জন্য আমরা চাইছি এই যে ব্যারেজ আছে ডিভিসির, সেই ব্যারেজের ড্রেজিং হোক নতুন টেকনোলজি দিয়ে, নতুন কোম্পানিকে দিয়ে, সেটাও যাতে হয়। মাননীয় মন্ত্রীজি লেগে আছেন, আমার মনে হয় সে খবরও 6 মাসের মধ্যে পাবো। এর জল ধারণ ক্ষমতা বাড়বে, যাতে জলের ক্রাইসিস কম হয়। আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রীরা নিজেরা এসে সব জায়গায় হেঁটে হেঁটে ঘুরে দেখে যাচ্ছেন সমস্যা কি, তার সমাধান কি হতে পারে। প্রধানমন্ত্রী এসেছিলেন, এই সমস্যা তাকে আমরা দিয়েছি,
তাই মাননীয় মন্ত্রী এসছেন এখানে, তিনি নিজে ঘুরে সমস্ত জায়গা দেখে আসছেন যে কি কি এখানকার সমস্যা কিভাবে সমাধান হতে পারে। তো মোদি হয় তো মুমকিন হ্যায়, এটা কেবল স্লোগান নয়, এটা হচ্ছে বাস্তবে নরেন্দ্র মোদি থাকলে এ সব সম্ভব হবে, নাহলে যেগুলো চলছে সেগুলো বন্ধ হয়ে যাবে। মোদি স্লোগান দিয়েছেন সবকা সাথ সবকা বিকাশ, তাই দেশের প্রত্যেকটি গরিব মানুষ আজকে বাড়িতে বসে চাল পাচ্ছে, ডাল পাচ্ছে, বাড়িতে বসে ভ্যাকসিন পেয়েছে, বাড়িতে বসে গ্যাস পেয়েছে, শৌচালয় পাচ্ছে, বাড়ি পাচ্ছে। এই কৃষকরা বাড়িতে বসে ব্যাংকের মাধ্যমে ৬,০০০ টাকা কৃষক সম্মান নিধি পাচ্ছে। এটা মোদিজির জন্য সম্ভব হয়েছে। কিন্তু দেখুন এখান থেকে লুট হয়ে যাচ্ছে, ১০০ দিনের কাজের টাকা লুট হয়েছে। তাই কেন্দ্র সরকার বন্ধ করেছে যে আগের যে হাজার হাজার কোটি টাকা দিয়েছে সেটা আগে হিসাব দাও। সিএজি বলেছে যে সরকারি অডিট করে যে কোম্পানি, যে প্রতিষ্ঠান, তারা বলেছে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের পাঠানো ২,২৯,০০০ কোটি টাকার হিসাব দেয়নি। এই হিসাব চাওয়া হয়েছে, তখন দিদিমণি রাস্তায় নেমে চিৎকার চেঁচামেচি মোদিজিকে গালাগালি দিতে আরম্ভ করেছে। টাকা নেবেন, হিসাব দেবেন না। এই টাকা কার টাকা? এই টাকা ১০০ দিনের কাজের টাকা, যাতে গরিব মানুষ খেটে খেতে পারে। এই টাকা আবাস যোজনার টাকা, যাতে গরিব মানুষের মাথার উপরে ছাদ হয়। এই টাকা রাস্তার টাকা, যাতে আপনার আমার বাড়ির সামনে পাকা রাস্তা হয়। এই টাকা সেই জল জীবন মিশনের টাকা ৩ বছর আগে এসছে, যাতে প্রত্যেক বাড়ির সামনে খাওয়ার জলের ট্যাপ চলে আসে। এই টাকা হচ্ছে স্কুল বিল্ডিং ভেঙে পড়ছে বানাবার জন্য টাকা। এই টাকা হচ্ছে যে পুলিশ বন্ধুরা ব্যারাকে থাকেন, জল পড়ে, সেই ব্যারাক নতুন করে বানাবার জন্য থানার বিল্ডিং এর জন্য টাকা। দিদিমণি কৃষক মন্ডি করেছেন, প্রায় ২৭২টা করেছেন কৃষক বাজার, কৃষক মন্ডি। সেখানে কৃষকরা যেতে পারে না, সেখানে চাল ডাল সবজি বিক্রি হয় না। তার পার্টির লোকেরা ফুর্তি করে, মদ খায় আর ফুটানি মারে। আর সবুজ সাথী সাইকেলের গোডাউন তৈরি হয়েছে, জেলায় জেলায় সুপার স্পেশালিস্ট তৈরি হয়ে গেছে কারখানা, কোটি কোটি টাকা কেন্দ্রের খরচ করে। আপনি যান, ডাক্তার নাই, নার্স নাই, ওষুধ নাই, বেড নাই। কিসের জন্য? কেন্দ্র সরকার টাকা দিয়েছে, বিল্ডিং বানিয়ে নীল সাদা রং করেছেন, বলছে দেখুন আপনার জন্য হসপিটাল বানিয়েছি। কিন্তু কার যদি হার্ট অ্যাটাক হয়ে যায়, গিয়ে ওখানে রাত্রে পৌঁছে গেলে জ্যান্ত ফিরতে পারবে না। এরকম হসপিটাল খালি ভোট নেওয়ার জন্য করেছেন। এখন আর মানুষ বোকা বনছে না। তাই মহিলাদের ৫০০ টাকা দিচ্ছেন, এখন বলছেন ১০০০ টাকা দেবো। কত লোভ দেখাবেন? ১০০০ টাকা দিন আর ৫০০ টাকা দিন। সন্দেশখালীতে মহিলাদের সঙ্গে যে ব্যবহার করেছেন, পশ্চিমবাংলার কোনো মহিলার আপনাকে ভোট দেবে না। তাই দিদির সভায় লোক হয় না, ভাইপোর সভায় লোক হয় না। আমাদের মেদিনীপুরের ছেলে এমপি আছে দেব, যে ১০ বছর এমপি হয়ে গেছে, কোনো কাজ করেনি, তাকে নিয়ে গিয়ে নাচ গান করে লোক জমা করছে। দেব হচ্ছে যে পার্লামেন্টেও যায় না, যে ঘাটাল লোকসভায়ও যায় না, সে এখন তাদের সবচেয়ে বড় প্রচারক হচ্ছে, স্টার ক্যাম্পেনার। তাকে নিয়ে সারা বাংলায় ঘোরানো হচ্ছে। সে বেচারাও কি করবে? নাহলে তার সিনেমা বন্ধ করে দেবে, রিলিজ করতে দেবে না, অভিনয় বন্ধ করে দেবে। তাই এই গরমে ৪৬ ডিগ্রিতে গিয়ে নাচা গানা করে ঘেমে নিয়ে টিএমসির প্রচার করছে। গতবারেও বলেছিল দাঁড়াবো না, এবারেও বলেছে দাঁড়াবো না, কিন্তু এমন টাইট দিয়েছে, ঠিক গিয়ে দাঁড়িয়েছে। কারণ পেটের ভাত মেরে দেবে। আজকে রুদ্রনীল সিনেমা করতো, আমাদের পার্টিতে আসার পরে ওকে একঘরে করে দিল। এরকম বহু শিল্পী আমাদের সঙ্গে এসছেন, তাদেরকে ইন্ডাস্ট্রি থেকে ব্যান করে দেওয়া হয়েছে। এই রাজনীতি, লোকের পেট মারার রাজনীতি বন্ধ করতে হবে। তাই মোদিজি সবকা সাথ সবকা বিকাশ, সবার উন্নয়ন চাই। সমস্ত মানুষকে, গরিব ধনী শহর গ্রামের সবাইকে সুযোগ দিতে হবে। আর সবকা বিশ্বাস, সবার বিশ্বাস জিততে হবে। জিতেছেন মোদিজি, তাই ২৮২ থেকে ৩০৩ হয়েছে, ৩৭০-এর টার্গেট দিয়েছেন। তাই বলেছেন, এবারে বলেছেন সবকা প্রয়াস, মানে পরিশ্রম, চেষ্টা। কিসের জন্য? আগামী ২৫ বছর, ১৯৪৭-এর মধ্যে স্বাধীনতার ১০০ বছর পূর্ণ হলে এই দেশ দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ দেশ হবে, উন্নত দেশ হবে। তাই সবাইকে পরিশ্রম করতে হবে। তাই সরকারি কর্মচারী হোক, বেসরকারি কর্মচারী হোক, সমাজকর্মী হোক, আমাদের পার্টির কর্মী হোক, দিন রাত পরিশ্রম করছি আমরা এই ভারতকে, নতুন ভারত গড়ার জন্য। আর প্রধানমন্ত্রী যেমন গরিব মানুষের চাল ডাল, জল বিদ্যুৎ, বাড়িঘর, শৌচালয় দিচ্ছেন, ঠিক দেখুন আমাদের এখানে রেল লাইন, 3rd লাইন তৈরি হচ্ছে। এখানে হাইওয়ে 6 লেন হয়ে গেল, ফ্লাইওভার তৈরি হয়ে গেল। আর বন্দে ভারত ট্রেন চলছে।
বর্ধমান দুর্গাপুরের দূরত্ব কত কমে গেছে। রাস্তা কমপ্লিট হয়ে গেলে 2-2.5 ঘন্টায় আমরা কলকাতা পৌঁছে যাবো। কেউ ট্রেনে চড়বে না, আর গাড়ি করে যাবে, বাসে করে যাবে। আর আমাদের এখানে এয়ারপোর্ট আছে শোনা, এর জন্য কোভিডের জন্য অনেক কমে গেছে বিমান। আবার নতুন রুটে বিমান শুরু হয়ে যাবে, সমস্ত ঠিক হয়ে গেছে। 1-2 মাসের মধ্যে বেঙ্গালুরু, মুম্বাই থেকে আরম্ভ করে যা যা বন্ধ হয়েছিল চালু হয়ে যাবে। এই সরকার বিশ্বের সামনে উদাহরণ তৈরি করেছে। বিজ্ঞানীরা চন্দ্রযান তৈরি করেছেন, যেখানে কেউ পৌঁছতে পারেনি, আমাদের চন্দ্রযান পৌঁছেছে বিক্রম। তারপরে সূর্যযান শুরু করেছি আমরা, সেও সূর্যের খবর আনতে যাচ্ছে। এই দেশের বিজ্ঞানীরা প্রথম ভ্যাকসিন তৈরি করেছে। আমরা দুনিয়ার কাছে হাত পাততাম, প্লেগ হয়ে লক্ষ লক্ষ কোটি কোটি লোক মরে যেত, ম্যালেরিয়ায় মরে যেত, তারপরে কলেরাতে মরে যেত, টিকা ছিল না। আমাদের বিজ্ঞানীদের মোদিজি বললেন 6 মাসের মধ্যে টিকা চাই। ফেব্রুয়ারি মাসে কমিটি তৈরি করলেন, মার্চ থেকে চেষ্টা শুরু হলো, সেপ্টেম্বরে দুটো ভ্যাকসিন তৈরি হলো। আমরা শুধু 140 কোটি নয়, সারা বিশ্বে 100টা দেশের লোককে আমরা ভ্যাকসিন দিয়েছি, প্রধানমন্ত্রী দিয়েছেন। তারা বাবা করছে, মোদি মোদি করছে। কি করে সম্ভব হলো? কেন 70 বছর 75 বছর হয়নি? কারণ মোদির মতো নেতা ছিল না। সেই জন্য মোদি হ্যায় তো মোদি হ্যায় তো মোদি হ্যায় তো মোদি থাকলে সব সম্ভব আছে। মোদিজি প্রধানমন্ত্রী হবেন, কিন্তু পশ্চিম বাংলার মানুষ গতবারে 18টা সিট দিয়েছিল, তাই 300 পার হয়েছিল, 303 হয়েছিল। তাই আমাদের প্রতি আমাদের নেতাদের আস্থা বিশ্বাস বেড়ে গেছে, যে আমরা বললাম 22, জিতিয়ে দিল 18। তাই মাননীয় অমিত শাহ, যিনি আমাদেরকে ভালো করে জানেন, এখানকার রাজনীতির আমাদের পার্টির কর্মীদেরকে, তার পুরো বিশ্বাস আছে। তিনি বলেছেন 35 সিট চাই। যেভাবে ভোটিং শুরু হয়ে গেছে, যেভাবে টিএমসি বাড়ি ঢুকে গেছে, তাদের নেতারা যেভাবে গালাগালি দিচ্ছেন, ভয় পেয়েছেন, আমার মনে হচ্ছে 35-এর কাছাকাছি আমরা পৌঁছে যাব। 1-2 দিন আগে একজন এমএলএ ডেবরার হুমায়ুন কবির, একসময় আইপিএস অফিসার ছিলেন, এখানে গরুর টাকা তুলে দিতেন, কয়লার টাকা তুলে দিতেন, বালির টাকা তুলে পার্টিকে দিতেন। তিনি রিটায়ারমেন্ট নিয়ে এমএলএ হয়েছেন। তিনি রোজ ধমকাচ্ছেন। কালকে বলেছেন মুর্শিদাবাদেতে, যে মুর্শিদাবাদে 70% মুসলমান, 30% হিন্দু, হিন্দুদেরকে কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো, কেউ কিছু করতে পারবে না। এই হচ্ছে দিদির আইপিএস অফিসার, এই হচ্ছে দিদির এমএলএ। হিন্দুদের নাকি কেটে এটাকে পাকিস্তান বানাবে। কি মেনে নেবেন? মেনে নেবেন? এর জবাব দেবেন না? এই সাম্প্রদায়িক রাজনীতি, এই উগ্রপন্থার রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি পশ্চিমবাংলায় চলতে দেব না আমরা। তাই দেখুন, কংগ্রেসের সাপোর্টার, সিপিএম এর সাপোর্টার সবাই মিলে বিজেপিকে জিতিয়েছে বিধানসভায়, লোকসভায়। তাই আমরা প্রধান বিরোধী দল হয়েছি। কংগ্রেস সিপিএম এর বিরোধিতা করতে পারেনি, এরাও তোষণের রাজনীতি করেছিল। আমরা বুক চিতিয়ে লড়েছি বলে 250 কর্মী খুন হয়েছে, হাজার হাজার কর্মীর উপরে কেস আছে। সেই জন্য এই রাজনীতি চলতে দেবো না। এবারের লড়াই সেই, এই সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ করতে হবে, প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে, এই হিংসার রাজনীতি, তোলাবাজি এবং সিন্ডিকেটের রাজনীতি বন্ধ করতে হবে। সেই জন্য আমরা লড়াই করছি। মমতা ব্যানার্জি গালাগালি দিচ্ছে আমাদের প্রধানমন্ত্রীকে, আমাদের গৃহমন্ত্রীকে, আমাদের রাষ্ট্রীয় সভাপতিকে, যা নয় তাই মুখে আসছে, অপমান করছেন। কেন? উনি বুঝতে পেরেছেন বাঁচার রাস্তা নেই। কখনো হাত ভেঙেছেন, কখনো পা ভেঙেছেন, এবার মাথা ফাটিয়েছিলেন। লোকে এমন টিটকিরি করতে আরম্ভ করলো, সেই রক্ত লাগানো মাথা নিয়ে হসপিটালে পৌঁছে গিয়ে ছবি ছেড়েছিলেন, কিন্তু ডাল গলেনি। তাই বুঝে গেছেন এবার অন্য কোনো কাজ করতে হবে, কর্ম করতে হবে। আমি যখন মেদিনীপুরে থাকতাম, ওখানে প্রতি মাসে যেতেন, ঝাড়গ্রাম, মেদিনীপুর জঙ্গলমহল ঘুরতেন। আমি এখানে এসছি, উনি আসছেন, ভাইপো আসছেন। একটা হেলিকপ্টার আমাদের সিটি সেন্টারের কাছে রাখা আছে। আমরা তো বাইক রাখি, সাইকেল রাখি, উনি হেলিকপ্টার রেখেছেন। সব ঘুরে ঘুরে বারে বারে দুর্গাপুরে আসছেন, কারণ উনি জানেন দুর্গাপুরের মানুষ যোগ্য জবাব দেবে। ওনার ওই মাস্তুতো ভাই, যিনি ভাগলপুর থেকে এসছেন, তাকে এমন ভাগাবে আর কোনোদিন দুর্গাপুর আসার চেষ্টা করবেন না। अमित शाह जी स्वागतम, माननीय अमित शाह स्वागतम, अमित शाह जिंदाबाद,
अमित शाह जिंदाबाद। जिंदाबाद जिंदाबाद। अमित शाह जी स्वागतम। स्वागतम अमित शाह जी स्वागतम। स्वागतम स्वागतम अमित शाह जिंदाबाद। जिंदाबाद जिंदाबाद अमित शाह जिंदाबाद। जिंदाबाद जिंदाबाद अमित शाह जी स्वागतम। स्वागतम स्वागतम अमित शाह जी দুর্গাপুরের মাটিতে স্বাগতম। स्वागतम स्वागतम আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন যশস্বী গৃহমন্ত্রী মাননীয় অমিত শাহ মহাশয়। ওনাকে সম্বর্ধনা জানাবেন উত্তরীয় দিয়ে। এরপরে মাননীয় দিলীপ দা উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন। মাননীয় অমিত শাহজি আমাদের সকলকে সম্বোধন করবেন নিজের বক্তব্যের মাধ্যমে। भारत माता की, भारत माता की। अमित शाह जिंदाबाद। अमित शाह जिंदाबाद। अमित शाह जिंदाबाद। উনি বক্তব্যের মাধ্যমে আমাদেরকে সম্বর্ধনা জানাবেন। ওনাকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। মাননীয় অমিত শাহজি বক্তব্য রাখবেন। করতালি দিয়ে ওনাকে অভিনন্দন জানাবেন। मेरे साथ बोलिए भारत माता की वंदे। क्यों भाई, दुर्गापुर वालों की आवाज को क्या हो गया है? 400 पार करनी है या नहीं करनी है? मोदी जी को तीसरी बार प्रधानमंत्री बनाना है या नहीं बनाना है? दिलीप घोष जी को चुनकर भेजना है या नहीं भेजना है? तो ऐसी आवाज नहीं चलेगी। दोनों हाथ उठाइए, उठाइए दोनों हाथ। साथ में खड़े वो भी उठाए जरा हाथ। विजय के संकल्प का मुट्ठी भींचे और प्रचंड आवाज से बोलिए जय श्री राम, जय जय श्री राम। मंच पर उपस्थित श्री अर्जुन राम मेघवाल जी, लखन चंद दोरई जी, संजय सिंह जी, श्री अभिजीत दत्ता जी, श्री अभिजीत जी, श्री चंद्रशेखर बैनर्जी, श्री संजीव सेन जी, बहन मनीषा सिकदार जी, रुद्रनील घोष जी, जितेंद्र तिवारी जी, विमान रॉय जी, सुमित मंडल जी, लक्ष्मीकांत सो जी, और आज जिनको जिताने की अपील करने के लिए मैं आया हूं, ऐसे भाजपा के वरिष्ठ नेता भाई दिलीप घोष के लिए जोर से ताली बजाओ सभी लोग। और आज इस विशाल सभा के अंदर इतनी बड़ी संख्या में आए हुए प्यारे भाइयों, बहनों, माताओं और मेरे जिगर के टुकड़े जैसे युवा मित्रों, आप सभी को नमस्कार। भाइयों बहनों, सबसे पहले दुर्गापुर स्थित कालीवाड़ी मंदिर को मैं प्रणाम कर मेरी बात की शुरुआत करना चाहता हूं। श्री दुर्गाचरण मुखोपाध्याय, श्री चित्तरंजन दास को और रास बिहारी बोस को नमन कर मेरी बात की शुरुआत करना चाहता हूं। हमारे कार्यकर्ता सुनील मंडल और संदीप घोष को राजनीतिक हिंसा में अपनी जान गंवानी पड़ी है। मैं दोनों हमारे भाइयों को मनपूर्वक श्रद्धांजलि देकर मेरी बात करता हूं। भाइयों बहनों, आप सभी लोग यहां पर भारतीय जनता पार्टी को विजयी बनाने के लिए एकत्रित हुए हैं। यहां से हमारे प्रत्याशी दिलीप घोष जी है,
दिलीप दा बंगाल में भारतीय जनता पार्टी बढ़ी, उस वक्त भारतीय जनता पार्टी के अध्यक्ष थे, हमारे बड़े नेता है दिलीप दा। भाई और बहनों, मैं आज एक बात बताने आया हूं। आप जब दिलीप दा के नाम पर, कमल के निशान पर जब बटन दबाओ, तब एक बात याद रखना, आपका दबाया हुआ एक एक वोट नरेंद्र मोदी जी को तीसरी बार प्रधानमंत्री बनाने वाला है। भाइयों बहनों, नरेंद्र मोदी जी को तीसरी बार प्रधानमंत्री बनाने का मतलब है देश के अर्थतंत्र को दुनिया में तीसरे नंबर पर पहुंचाने का काम करना। नरेंद्र मोदी को तीसरी बार प्रधानमंत्री बनाने का मतलब है देश में से आतंकवाद और नक्सलवाद को समाप्त कर देना। 3 करोड़ गरीब बहनों को लखपति दीदी बनाना। भाइयों बहनों, मोदी जी ने 10 साल में करोड़ों गरीबों के जीवन में नया उजाला फैलाने का काम किया है। भाइयों बहनों, मैं आज आपको पूछना चाहता हूं, ये राम मंदिर बनना चाहिए था या नहीं बनना चाहिए था? अरे जोर से बोलो, बनना चाहिए था या नहीं बनना चाहिए था? एक कांग्रेस पार्टी और तृणमूल कांग्रेस 70 साल से राम मंदिर को अटका रहे थे, भटका रहे थे, लटका रहे थे। आपने मोदी जी को 18 सीट देकर दूसरी बार प्रधानमंत्री बनाया। 5 ही साल में भूमि पूजन भी किया, केस भी जीता और 22 जनवरी को प्राण प्रतिष्ठा कर जय श्री राम कर दिया। भाइयों बहनों, जब प्राण प्रतिष्ठा हुई, ये ममता दीदी को निमंत्रण भेजा गया था, भतीजे को भी भेजा गया था, परंतु वो लोग नहीं गए। आपको मालूम है क्यों नहीं गए? मालूम है दुर्गापुर वालों? मैं बताता हूं, वो अपनी वोट बैंक से डरते हैं। उनकी वोट बैंक कौन सी है मालूम है ना आपको? है या नहीं है? अरे जोर से बोलो, है या नहीं है? एक घुसपैठ कर जो आए हैं ना, वो उनकी वोट बैंक है। इससे ममता दीदी डरती है। भाइयों बहनों, मुझे बताओ, जिन्होंने वोट बैंक के डर से राम का बहिष्कार करा, दुर्गापुर वाले उनको वोट डाल सकते हैं क्या? जोर से बोलो, डाल सकते हैं? भाइयों बहनों, मुझे बताओ, ये कश्मीर जो है हमारा है या नहीं है? सुनाई नहीं पड़ता है, जोर से बोलो। ये खड़गे जी है ना, कांग्रेस पार्टी के अध्यक्ष, वो कहते हैं राजस्थान और बंगाल वालों का कश्मीर से क्या लेन देन। खड़गे साहब, आपको 80 साल हो गए, मगर आप बंगाल को जान नहीं पाए। मेरे दुर्गापुर का बच्चा बच्चा कश्मीर के लिए अपनी जान दे सकता है, जान दे सकता है। भाइयों बहनों, एक कम्युनिस्ट, तृणमूल कांग्रेस, कांग्रेस पार्टी, इस सब ने 70 साल से धारा 370 को संभाल कर रखा। इसके कारण कश्मीर से पूरे देश भर में आतंकवाद फैलता था। मोदी जी को आपने दूसरी बार प्रधानमंत्री बनाया। 5 अगस्त 2019 को मोदी जी ने धारा 370 को समाप्त कर दी। भाइयों और बहनों, जब कश्मीर में धारा 370 हटाने का बिल लोकसभा में चल रहा था, ये राहुल बाबा खड़े हो गए। जानते हो ना राहुल बाबा को? अरे जानते हो या नहीं? वो बोलो खड़े हो गए। इन्होंने कहा धारा 370 मत हटाओ,
मैंने बोला भाई क्यों ना हटाए? तो उन्होंने कहा कश्मीर में खून की नदियां बह जाएगी। अरे राहुल बाबा, 5 साल हो गए, खून की नदियां छोड़ो, किसी की कंकर चलाने की हिम्मत नहीं हुई है। कंकर चलाने की। भाइयों बहनों, मोदी जी ने इस देश से आतंकवाद को समाप्त करने का काम, 10 साल तक ये ममता बनर्जी के सहयोग से कांग्रेस की सरकार चलती थी। आए दिन पाकिस्तान और बांग्लादेश से आलिया मालिया जमालिया घुस जाते थे, बम धमाके करते थे, मगर ये अपनी वोट बैंक के कारण कुछ नहीं बोलते थे। मैं आज आपको बताने आया हूं, उरी और पुलवामा में हमला किया, मोदी जी ने 10 ही दिन में सर्जिकल स्ट्राइक और एयर स्ट्राइक कर पाकिस्तान के घर में घुसकर आतंकवादियों का सफाया करने का काम नरेंद्र मोदी जी ने। भाइयों बहनों, मोदी जी ने 80 करोड़ गरीबों के लिए ढेर सारे काम किए। 80 करोड़ लोगों को प्रति व्यक्ति प्रति माह 5 किलो चावल दिया। आपके पास जो चावल आता है ना, वो दीदी ने नहीं भेजा है, नरेंद्र भाई ने भेजा है, नरेंद्र मोदी ने भेजा है। 12 करोड़ लोगों का शौचालय बनाया, वो भी नरेंद्र मोदी ने भेजा है। 4 करोड़ लोगों को घर मिला, वो भी नरेंद्र मोदी ने भेजा है। 10 करोड़ लोगों को गैस का सिलेंडर मिला, वो भी नरेंद्र मोदी ने भेजा है। और 14 करोड़ लोगों को नल से जल मिला, वो भी नरेंद्र मोदी ने भेजा है। भाइयों बहनों, हमारा वर्धमान दुर्गापुर इंडस्ट्रियल टाउन था, मगर ममता दीदी के गुंडों ने यहां पर पूरा औद्योगिक वातावरण तहस नहस कर दिया। मैं आपको एक मोदी गारंटी कहकर जाता हूं, दिलीप दा को जिता दो, वर्धमानपुर की बंद पड़ी हुई, दुर्गापुर की बंद पड़ी हुई सभी उद्योगों को चालू करने का काम भारतीय जनता पार्टी करेगी। ये स्टील प्लांट है, अफवाहें फैलाते हैं कि स्टील प्लांट बंद कर देंगे। मैं आज कहता हूं, उल्टा स्टील प्लांट और यूरिया प्लांट दोनों में नया निवेश कर उसका विस्तार करने का काम नरेंद्र मोदी करने वाले। मोदी जी के नेतृत्व में ही स्टील का उद्योग पूरे देश भर में, दुनिया भर में भारत दूसरे नंबर पर पहुंचा है। भाइयों बहनों, यहां के मजदूर यूनियनों पर टीएमसी का राज है। गरीब मजदूरों की मजदूरी की उगाही कर टीएमसी के गुंडे भतीजे को देते हैं। एक बार दिलीप दा को जिता दो, एक गुंडों को उल्टा लटका कर सीधा करने का काम भारतीय जनता पार्टी करेगी। भाइयों और बहनों, दीदी यहां 15 दिन से कैंप कर रही है कि दुर्गापुर में भाजपा को हरा दे। दीदी, मैं आपको चैलेंज देकर जाता हूं, 15 दिन छोड़ो, पूरे 5 साल यहां रह लो, नरेंद्र मोदी दुर्गापुर नहीं जीत पाओगी, नहीं जीत पाओगी। भाइयों और बहनों, ये इंडस्ट्रियल टाउन दुर्गापुर में दीदी ने एक नया धंधा, नया इंडस्ट्री खोला है, अपराध का इंडस्ट्री। ये अपराधियों के कारण कोई यहां पर कुछ नहीं कर सकता। ये जो इंडी अलायंस वाले इकट्ठा हुए हैं, इन्होंने 12 लाख करोड़ के घपले घोटाले और भ्रष्टाचार किया है। 12 लाख करोड़ के घपले घोटाले और भ्रष्टाचार किया है। ये बंगाल के दीदी के मंत्रियों के घर से 50 करोड़ रुपया कैश मिलती है।
झारखंड में कांग्रेस के एमपी के घर से 350 करोड़ रुपया कैश मिली, 350 करोड़ रुपया रोकड़ा। और आज कल रात को ही झारखंड में एक मंत्री के घर से 30 करोड़ रुपया जब्त हुआ है भाइयों, 30 करोड़ रुपए। मुझे बताओ, जिन्होंने गरीब बंगाल की जनता का पैसा लूटा है, वो जेल की सलाखों के पीछे जाने चाहिए या नहीं जाने चाहिए? जोर से बोलो, जाने चाहिए या नहीं जाने चाहिए? नरेंद्र मोदी 23 साल से मुख्यमंत्री और प्रधानमंत्री है, उस पर 25 पैसे का भी कोई आरोप नहीं है मित्रों, कोई आरोप नहीं। भाइयों बहनों, ये लोग कट मनी चलाते हैं, घुसपैठ कराकर अपनी वोट बैंक बनाते हैं। ममता दीदी, आपको शर्म आनी चाहिए। सरहदी राज्य में आप घुसपैठ को बढ़ावा देती हो और उसको वोट बैंक में करना। मुझे बताओ भाई दुर्गापुर वालों, बंगाल से जो हिंदू बौद्ध सिख आए हैं, उनको नागरिकता मिलनी चाहिए या नहीं मिलनी चाहिए? जोर से बोलो, सीएए आना चाहिए या नहीं आना चाहिए? ये ममता दीदी अपने वोट बैंक के लिए सीएए का विरोध करती है। ममता दीदी, दुर्गापुर वालों के यहां मैं कहकर जाता हूं, जितना मन करे विरोध कर लो, हमारे हिंदू भाइयों को नागरिकता देने का काम हम निश्चित रूप से करेंगे। भाइयों और बहनों, गाय तस्करी रोकनी चाहिए या नहीं रोकनी चाहिए? जोर से बोलो, रोकनी चाहिए या नहीं रोकनी चाहिए? ये भतीजे के गुंडे गाय तस्करी का काम करते हैं, जब जेल में डालते हैं ममता दीदी रोने लगती है। कोयला का भ्रष्टाचार, चुनावी हिंसा, ये बंगाल के अंदर आम हो गया है। आज ही बम धमाका हुआ है, वो डराना चाहती है, मगर दुर्गापुर वालों, चुनाव आयोग ने सेंट्रल फोर्सेस लगाई है। ममता के गुंडों से डरने की जरूरत नहीं है, खुलकर मतदान करिएगा। और अंत में मैं इतना कहना चाहता हूं, संदेश खाली के अंदर इनके तृणमूल कांग्रेस के नेताओं ने धर्म के आधार पर हमारी सैकड़ों बहनों पर अत्याचार करा। ममता दीदी इसको पकड़ने को तैयार नहीं थी, हाई कोर्ट ने ऑर्डर करने पड़े, फिर भी जांच नहीं कर रही थी, तो हाई कोर्ट ने जांच को सीबीआई को दिया। मुझे बताओ, ये शाहजहां है, इसको जेल की सलाखों के पीछे डालना चाहिए या नहीं डालना चाहिए? ममता दीदी, आपको शर्म आनी चाहिए। आप महिला मुख्यमंत्री हो, आपके नाक के नीचे सैकड़ों माताओं बहनों पर अत्याचार बलात्कार हुआ, आपका पेट का पानी नहीं हिलता है। परंतु मैं आज बता देता हूं, संदेश खाली में जिसने अत्याचार किया है वो पाताल में भी छुप जाए, ममता दीदी उसको पाताल में भी छुपा दे, हम ढूंढकर जेल की सलाखों के पीछे डालेंगे। भाइयों बहनों, मैं इतना ही कहना आया। आपने 18 सीटें दी, मोदी जी ने देश को सुरक्षित किया। इस बार हमने 30 सीटों का लक्ष्य रखा है। मुझे बताओ दुर्गापुर वालों, 30 सीटें भारतीय जनता पार्टी को जिताओगे क्या? जोर से बोलो, जिताओगे? दिलीप दा को सांसद बनाओगे? मोदी जी को प्रधानमंत्री बनाओगे? 400 पार कराओगे? तो मेरे साथ दोनों हाथ उठाइए, उठाइए दोनों हाथ, विजय के संकल्प की मुट्ठी भींचे और जोर से बोले, जय श्री राम, जय जय श्री राम, वंदे भारत माता की
भारत माता की। भाई वो कैमरामैन, वो बहन के हाथ से जरा फोटो ले लो, मुझे पहुंचाओ जरा, ले लो वो फोटो। सभी लोग ताली बजाओ अपनी बहन के लिए। नहीं, उन्हीं को दे दीजिए, आप नहीं आ पाएगी, मुझे तुरंत निकलना है, उनको दे दीजिए, मुझे पहुंचा देते। आपका बहुत बहुत धन्यवाद। नमस्कार। चलो।